আমাদের মানুষের জীবনে কয়েন্স আর নোটসের গুরুত্ব বুঝতে হবে। কয়েন্স আর নোটসের গুরুত্বটা কী তাহলে? তুমি এক হাতে কয়েন নাও আর এক হাতে একটা নোটস নাও, দিয়ে দুটোকে মেঝেতে ফেলো, দেখো কয়েনটা কিন্তু আওয়াজ করবে, কিন্তু নোটটায় কোনো আওয়াজ করবে না। তাহলে কি কয়েনের ভ্যালু বেশি, নোটসের কি কম? উল্টোটা কিন্তু ভেবে দেখো একবার। কারণ জানবে সবসময় ছোটো জিনিসগুলো আওয়াজ বেশি করে। যারা তোমার থেকে বেশি দুর্বল দেখবে তারাই কিন্তু সবসময়ের জন্য বেশি চিৎকার করবে, বেশি অভিযোগ করবে, তোমাকে বারবার অপদস্থ করার চেষ্টা করবে, তোমার নামে কুৎসা করবে, তোমাকে বারবার হেয় করার চেষ্টা করবে। তার মানে তুমি তখনই বুঝে যাবে যে তুমি তাদের চেয়ে সবল হয়ে গেছো, বা তুমি তাদের সাকসেস বা তোমার যে কর্মকাণ্ড হচ্ছে সেটাতে তারা ঈর্ষান্বিত, তার ফলে তারা এই আওয়াজগুলো করছে। তুমি এই আওয়াজগুলোকে বেশি গুরুত্ব দিও না, তুমি জাস্ট নিজের কাজের প্রতি নিজের ফোকাসটা করো, আর নিজে তোমার যেটা তোমার জায়গায় যাওয়ার কথা সেখানে তুমি চলে যাও, সেটা তুমি করতে শুরু করো, সাকসেস তোমার হাতের মুঠোয় থেকে চলে আসবে। তুমি একটা জিনিস জানবে, খেলার মাঠে ক্রিকেটাররা বা ফুটবলার যেই হোক, যারা খেলোয়াড় হয় তারা কিন্তু আওয়াজ করে না, আওয়াজ কিন্তু করে দর্শক। তাহলে প্রকৃত জয়ী কারা, খেলোয়াড়রা নাকি দর্শক? তুমি জীবনে কোনটা হবে চুজটা তোমার। তুমি দর্শক আসনে বসতে চাও নাকি গ্রাউন্ডের মাঠে ব্যাট হাতে বা ফুটবল পায়ে দৌড়তে চাও? জীবনে একটা জিনিস মনে রাখবে, নেভার গিভ আপ। নেভার গিভ আপ বলতে কী বোঝায়? লাইফে অ্যাটিটিউডটা মাস্ট। কিন্তু তোমার লাইফে যদি অ্যাটিটিউড না থাকে, তুমি যদি নিজেকে রেসপেক্ট করতে না পারো, তোমার নিজের প্রতি যদি ফেথ না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে দেখবে তুমি কিন্তু কখনোই সামনে এগোতে পারছো না। পৃথিবীর আজ পর্যন্ত কোনো ফেলিয়ারের হিসাব কিন্তু কেউ রাখেনি, বা কটা সমালোচক একটা বড় মানুষকে সমালোচনা করছে তার হিসাবটাও কিন্তু কেউ রাখেনি। কেন রাখেন? কারণ সমালোচক হিসাব রাখার দরকারটা কোথায় আমাদের? আজকে তুমি যত বড় বড় মানুষের বা মনীষীদের হিসেব কষবে, তখন থেকে প্রত্যেকের সমালোচনা করে গেছে। সে তুমি বিবেকানন্দ থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, আব্রাহিম লিঙ্কন থেকে শুরু করে, এপিজে আব্দুল কালাম, সবারই সমালোচনা হয়েছে এবং সবাই জীবনে ধাক্কা খেয়েছে। তারপরে তারা কিন্তু হারিয়ে যায়নি। যারা সমালোচনা করছে তাদের কেউ মনে রেখেছে কি? কেউ মনে রাখে না, এটাই বাস্তব। তাই সমালোচকদের বেশি ভয় পাবে না। তুমি জানবে তুমি ভালো কাজটা করছো, যেটা তারা পারছে না, তার ফলে তারা তোমার উপর ক্রোধান্বিত হচ্ছে, তারা ঈর্ষান্বিত হচ্ছে, তারা রেগে যাচ্ছে তোমার উপরে। তার ফলে তোমার নামে কুৎসা, তোমার নামে অপপ্রচার করার চেষ্টা করছে বারবার, ঠিক ওই কয়েনের মতো আওয়াজ করছে। কিন্তু তোমার জীবনের ভূমিকাটা হবে ওই নোটসের মতো। আজকে একজন বিখ্যাত লোকের গল্প বলবো। তিনি হচ্ছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট স্বর্গীয় আব্রাহাম লিঙ্কন। এমন একজন ব্যক্তি যিনি বিশ্ব সেরা একজন আমেরিকার প্রেসিডেন্ট, যার নাম আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতায়। তার জীবন কাহিনী যদি ঘাঁটা যায় তাহলে দেখা যাবে তিনি কিন্তু প্রথমে যখন ছাত্র অবস্থায় ছিলেন, তিনি প্রচণ্ড কি বলবো কমজোরি স্টুডেন্ট ছিলেন একদম, এবং তিনি একজন সবচাইতে লুজার ব্যবসায়ী ছিলেন, একজন পলিটিশিয়ান হিসেবে একজন লুজার ছিলেন। কিন্তু তিনি কখনো হার মানেননি জীবনের সঙ্গে। তিনি ছাত্র অবস্থায় চাকু দেখলে ভয় পেতেন, চাকু দেখলে সেখানে দূরে সরে যেতেন। কেন সরে যেতেন? তিনি ভাবতেন মনে মনে যে তিনি এতটাই দুর্বল নিজের মনে থেকে, হয়তো তিনি ওই চাকুটা নিয়ে নিজেকে গলা কেটে ফেলবেন, যার ফলে তার প্রাণ নাশ হতে পারে। সেই ভয়ে তিনি কখনো চাকুর সামনে যেতেন না। সেই ভীতু লোকটা, সেই হেরে যাওয়া লোকটা কিন্তু একদিন আমেরিকার ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নামটা লেখা রয়ে গেল। ইতিহাসের পাতায় আব্রাহাম লিঙ্কনের নামটা আজও উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে। তিনি যদি ভাবতেন যে আমি তো একজন ভালো ছাত্র ছিলাম না, বা আমি তো কখনো ব্যবসাও করতে পারিনি ভালো, তাহলে কি তিনি পারতেন? তিনি কখনোই নিজেকে ছোট করে দেখেননি, বা অন্যের সমালোচনার প্রতি তিনি কখনোই গুরুত্ব দেননি। তার ফলে তিনি আজ এই জায়গাটায় পৌঁছেছেন। এদিকে আমাদের ভারতবর্ষের প্রখ্যাত একজন আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন স্বর্গীয় এপিজে আব্দুল কালামকে দেখো, তার বায়োগ্রাফি ঘাটো। তিনিও ছাত্র অবস্থায় যখন তিনি চাকরির জন্য চেষ্টা করছিলেন, তিনি পাইলট হওয়ার জন্য ইন্টারভিউ দিতে গেছেন। পাইলট হওয়ার যখন ইন্টারভিউ দিতে গেছেন, তখন 9 জন ক্যান্ডিডেটের মধ্যে 8 জন সিলেক্ট হয়েছেন এবং একজন বাদ গেছেন। সেই একজনই ছিলেন সেই প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি মনে মনে ভেঙে পড়েছিলেন যে তার মধ্যে হয়তো খামতি রয়েছে, যার ফলে সেই ইন্টারভিউটা পাস করতে পারেনি। তো ইন্টারভিউ বোর্ডের একজন হঠাৎ করে এসে তার পিঠে হাত রেখে বলে, তুমি বেশি চিন্তা করো না, তোমার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। তোমার কোয়ালিটি কিন্তু খুব খারাপ নয়, তুমি পাওনি মানে এটা নয় যে তুমি দুর্বল বা তুমি এতে যেতে খারাপ স্টুডেন্ট, তা কিন্তু নয়। হয়তো তোমার জন্য ভগবান অন্য কিছু রেখে দিয়েছে, তাই তুমি একদিন সিলেক্ট হওনি। তুমি আরও বেশি স্ট্রং হয়ে ফিরে এসো, আরও বেশি কিছু পরিশ্রম করো। পরবর্তীকালে কী হলো,
তিনি হলেন ভারতবর্ষের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা প্রাক্তন প্রেসিডেন্ট আমাদের। তার নাম আজও ইতিহাসের অক্ষরে লেখা আছে আয়রন ম্যান হিসাবে। তো সেখানে একটা জিনিস ভাবতে হবে, তিনি যখন রাষ্ট্রপতি হয়ে বিদেশে যাচ্ছেন, তখন পাইলটরা যখন তাকে স্যালুট জানাচ্ছেন, তিনি মনে মনে ভাবছেন যে সত্যি সেদিন তিনি যদি পাইলটের পরীক্ষায় পাশ করে যেতেন, তাহলে কিন্তু এতগুলো পাইলট তাকে স্যালুট দিত না, তিনিও হয়তো এই পাইলটের মতোই অন্য কাউকে স্যালুট জানাতেন। তাই তিনি তার জীবনকে কৃতজ্ঞতা জানিয়েছেন যে খারাপের মধ্যেও ভালো লুকিয়ে থাকে, ঠিক যেমনটা অন্ধকারের মধ্যেও আলোর প্রকাশ পায়, ঠিক যেমনটা কয়লার মধ্যেই হিরে থাকে। আমাদের সেই হিরেটা খুঁজে বার করতে হবে নিজের মধ্যে থেকে, আমাদের নিজের মধ্যে অ্যাটিটিউডটাকে জাগাতে হবে। নেভার গিভ আপ, এই ফর্মুলাটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আমাদের মধ্যে। কোনো সময় ভেঙে পড়লে হবে না। জানবে যে লোকটা বেশি পরিশ্রম করে বা যে প্রচণ্ড কাজ করে, সেই লোকটাই কিন্তু ভুল করে। যে কখনো কাজই করেনি, যে কখনো পরিশ্রমই করতে পারে না, যে শুধুমাত্র অন্যের সমালোচনা করে ব্যস্ত, সে কী করে ভুল করবে? তাই তুমি যতবার ভুল করছো মানে এই নয় যে তুমি দুর্বল, তুমি ভুল করছো মানেই তুমি পরিশ্রমী হচ্ছ, আরও তুমি আরও সাকসেসের দিকে এগোচ্ছ তুমি জীবনে। তুমি ভুল করছো মানে এটাই যে তুমি আরও বড় হবে জীবনে, ভুল থেকে তুমি শিক্ষা পাবে জীবনে, যেটা তোমার জন্য আরও ভালো অপশন। তো নিজের ভুলগুলোকে নিজের দুর্বলতা না ভেবে ভুলগুলোকে নিজের হাতিয়ার বানাও। নেভার গিভ আপ ফর্মুলাটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করো, দেখো তুমিও জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে।